করোনা পরিস্থিতিতে যুক্তরাজ্য ছাড়া বিশ্বের ৩০টি দেশ থেকে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শুক্রবার মধ্যরাত থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। পরিস্থিতি খারাপ হলে ফ্লাইট বন্ধেরও ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনির মিল্লাত। করোনার ভয়াবহ সংক্রমণের মুখে এবার বিশ্বের ৩০টি দেশ থেকে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে এবারই প্রথম এ ধরনের কোনো কঠোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ। শুক্রবার মধ্যরাত থেকে ১৮ এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশ ও অন্য আরও ১২টি দেশ থেকে কেউ বাংলাদেশে আসতে পারবেন না। এসব দেশ থেকে সাময়িকভাবে আগামী ১৮ তারিখ পর্যন্ত কোনো যাত্রী আমরা আশা করছি না বাংলাদেশে আগমন। আর তাছাড়া বাকি যারা যাত্রী আসবে তাদের ক্ষেত্রেও আমাদের সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। তাদেরকে যাতে এখানে বিমানবন্দরে স্ক্রিনিং করে তারা ১৪ দিন হোম কোয়ারেন্টাইন, এটা কম্পালসারি হোম কোয়ারেন্টাইন, যা নাকি আমাদের প্রশাসনের মাধ্যমে তাদেরকে তদারকি করা হবে। যদিও ব্যাপক মাত্রায় সংক্রমণ থাকার পরও নিষেধাজ্ঞার এই তালিকায় নেই যুক্তরাজ্য। উল্টো এই দেশটি থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনও বাতিল করা হয়েছে, বরং তাদের সুযোগ দেওয়া হয়েছে হোম কোয়ারেন্টাইনের। শুক্রবার মধ্যরাতের পর যুক্তরাজ্য থেকে যারা ফিরবেন তারা করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখিয়ে বাড়ি যাবার সুযোগ পাবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যেসব দেশকে অ্যালার্ম সতর্ক অবস্থান ছিল ওখান থেকে ইউকে চলে আসছে, ইউকে কিন্তু এখন নর্মালে চলে আসে। সেই জন্য ওই কনসিডারেশনই আমরা ইউকে বাদ দিয়েছি ইউরোপ থেকে। বাট ইউরোপের অন্যান্য দেশ, তারপরে ব্রাজিল এবং ল্যাটিন আমেরিকার অনেকগুলো দেশ আছে যেখানে নাকি সংক্রমণের হার অনেক বেশি। তো ওইসব দেশ থেকে আমরা আপাতত যাত্রী আগমন আমরা বন্ধ করছি। তবে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো থেকে কেউ ট্রানজিট নিয়ে বাংলাদেশে এলে তাদের ৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরে করোনা পরীক্ষায় নেগেটিভ হলে বাড়ি যাওয়ার সুযোগ মিলবে। বিদ্যমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বড় এয়ারক্রাফটে ৩০০ যাত্রী বদলে সর্বোচ্চ ২৬০ জন যাত্রী নেওয়া যাবে। বন্ধ করা হয়েছে বিশেষ বিমানের চলাচল। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে বিমান চলাচল বন্ধের ইঙ্গিতও দিয়েছে বিমান চলাচল কর্তৃপক্ষ। মনির মিল্লাত, ৭১, ঢাকা। দর্শক, বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান এবং আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। শুরুতেই যেতে চাই জনাব মফিদুর রহমান, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে যুক্তরাজ্য বাদে ৩০টি দেশের ফ্লাইট আপনারা বন্ধ রেখেছেন আপাতত, অথচ যেই দেশের স্ট্রেন ফ্যাটাল আকার নিয়েছে আলোচনার সর্বোচ্চ সেই দেশের সাথে আমরা বিমান যোগাযোগ চালু রাখছি। শুধু তাই নয়, এদেরকে এতদিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা কথা হচ্ছিল, আমরা দেখেছি যে সেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনও সেখান থেকে আসা যাত্রীরা মানেননি, তাদেরকে আপনারা এখন হোম কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত দিয়েছেন। কেন এই সিদ্ধান্ত? ধন্যবাদ। আপনি একটু আগে আমার বক্তব্য শুনেছেন যে আমরা যেটা ফলো করছি এটা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যেসব ঝুঁকিপূর্ণ দেশের তালিকা আছে, ওই তালিকায় যারা আছে ওইসব দেশগুলোতেই আমরা আজকে যে নিষেধাজ্ঞা দিয়েছি। সৌভাগ্যক্রমে ওই তালিকা থেকে আপনার যুক্তরাজ্য বাদ পড়েছে কয়েকদিন আগে, যার স্বভাবত কারণেই কিন্তু বাদ দেওয়া হয়েছে। কিন্তু আমরা জেনে রাখবেন যে আমাদের যে বিগত যতগুলো সার্কুলার ছিল, গত দুটো সার্কুলারে কিন্তু আমরা যুক্তরাজ্যকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে দেখেই এবং স্ট্রেনের কারণেই আমরা তাদেরকে ওই দেশ থেকে যারা আসতো তাদেরকে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছিলাম। কিন্তু এখন যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই তালিকা থেকে যুক্তরাজ্য নেমে আসছে এবং পরিস্থিতি এখন অনেক ভালো এবং আমাদের দেশে অনেক নাগরিক ওখানে আটকে পড়ে আছে, চলাফেরা করছে, সেই সঙ্গত কারণেই আমরা ইউরোপ থেকে যুক্তরাজ্যকে বাদ দিয়েছি। কিন্তু অন্যান্য দেশের দেশগুলো আছে, আমরা বিশেষ আমাদের সেটা আমরা জানি যে আপনারা অন্য দেশের ব্যাপারে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ তো এখনো পর্যন্ত যুক্তরাজ্যের সাথে তাদের ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে, এমনকি যুক্তরাজ্য নিজে অন্যান্য দেশের সাথে যোগাযোগ সীমিত রাখছে। তখন আসলে আমরা কেন এই সিদ্ধান্ত নিচ্ছি? ঠিক কিসের দায়? না, এখানে কোনো দায় নেই, এখানে আসলে কোনো দায় নেই। কিন্তু যেহেতু আমাদের নিজেদের স্বার্থ বলতে আমাদের নিজেদের জন্যই বেশি যুক্তরাজ্য থেকে চলাফেরা করে, যেহেতু এখন পরিস্থিতি উন্নতি হয়েছে, কিন্তু আমরা কিন্তু তারপরেও যে ব্যবস্থা এখন নিচ্ছি এটার কনজারভেটিভ স্টেপস আমরা নিয়েছি যে তাদেরকে কিন্তু পিসিআর টেস্ট করে অবশ্যই আসতে হবে। তারা যুক্তরাজ্যে অনেকেই আপনারা জানেন ভ্যাকসিনেশন দিয়েছে, আমরা কিন্তু এই ভ্যাকসিনেশন সার্টিফিকেটকেও আমরা অ্যাকসেপ্ট করবো না। এখানে তাদেরকে পিসিআর টেস্টে নেগেটিভ হয়ে আসতে হবে। আসার পরে আমরা বিমানবন্দরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করব, করার পরে যদি তাদের সন্দেহ হয় তাদেরকে আমরা আইসোলেশনে পাঠাবো। আর যদি কেউ এখানে এবং বাকিরা চলে যাবে হলো হোম কোয়ারেন্টাইনে।
এবং এবারকার যে হোম কোয়ারেন্টাইনটা আমরা আশা করছি, এবং আমাদের অন্য সংস্থার সাথে এটা কোঅর্ডিনেশন করা হয়েছে, আমাদের ক্যাবিনেটের মাধ্যমে তাদের আমাদের প্রশাসনকে জানানো হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করা হয়েছে। প্রত্যেকটা যাত্রীকে মনিটর করা হবে যাতে ওনারা বাসায় থাকেন এবং হোম কোয়ারেন্টাইন পিরিয়ডটা সম্পন্ন করেন। জনাব মফিদুল, আমরা তো এর আগে দেখেছি যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনই মানতে চাননি অন্তত ইউকে থেকে আসা যাত্রীরা যারা এসছেন। আমার নিজের বাড়ি সিলেটে, আমি অন্তত 70% যাত্রীর কথা বলতে পারবো, তথ্য আমি অন্তত ব্যক্তিগতভাবে পেয়েছি। হোটেলে বিয়ে পর্যন্ত হয়েছে যারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। সেখানে আপনারা হোম কোয়ারেন্টাইন করে কতটা সফল হতে পারবেন আসলে? আমরা আশা করছি এবার সফল হব। তারপরে যদি আমরা দেখি যে এটা মানছে না, আমরা দরকার হলে ওই ইউকে ফ্লাইটে আবার বন্ধ করতে বাধ্য হব। কিন্তু আমরা একটা সুযোগ দিতে চাচ্ছি, যেহেতু এখানে আমাদের নিজস্ব নাগরিকরা আছেন এবং দেশের অবস্থা এখন অনেক উন্নত হয়েছে, এবং এটা আমরা যেটা করেছি, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের দেশের স্বাস্থ্য অধিদপ্তর প্রত্যেকের মতামত নিয়েই আমরা এই ব্যবস্থাপনাটা নিয়েছি। ধন্যবাদ জনাব মফিদুল। আমরা একটু জনাব ASM আলমগীর আপনার কাছে আসতে চাই। কোয়ারেন্টাইন তো মানুষ মানছেই না, বিশেষ করে যুক্তরাজ্য থেকে যারা এসছেন। আমি একটু আগেই বলছিলাম যে 70% দেখা গেছে যে কোয়ারেন্টাইন মানেননি। গণমাধ্যমে আমরা সেই খবরটা দেখেছি। তাহলে যুক্তরাজ্যের সাথে এই যে বিমান চলাচল আমরা এখনও রাখছি, যেটা বলছিলেন জনাব মফিদুল, যে এই মুহূর্তে সেই তালিকা থেকে যুক্তরাজ্যকে বাদ দেওয়া হয়েছে বলে আমরা সেই বিমান চলাচল চালু রাখছি, কতটা যৌক্তিক মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি একটু বিজ্ঞানের দিকে খেয়াল করি, আপনারা জানেন যে যুক্তরাজ্য ব্যাপকভাবে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে এসেছে তাদের জনগণকে, এবং সেখানে ক্রমাগতভাবে সংক্রমণ সংখ্যা কমেছে এবং মৃত্যু কিন্তু শূন্যতে চলে এসেছে। এবং এটাতে যেটা লাভ হবে আপনাদের, যেটা ইউকে স্ট্রেনের কথা আমরা যেটা বলছি, সেটা আসলে পৃথিবীর 80-র বেশি দেশে ছড়িয়ে গেছে। সো পৃথিবীর বহু দেশে এটা ছড়িয়ে গেছে। শুধু যুক্তরাজ্যকে কোয়ারেন্টাইনের আওতায় এনে এখন আসলে বেসিক্যালি সাইন্টিফিক্যালি তেমন কোনো লাভ হবে না, কারণ যুক্তরাজ্যের স্ট্রেনটি বরঞ্চ যুক্তরাজ্যে দুর্বল হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের স্ট্রেনটি পৃথিবীর 80 মতো দেশে ছড়িয়ে গেছে। কিন্তু এখানে একটা জিনিস আমার এই তালিকা দেখে ভালো লাগছে যে দক্ষিণ আমেরিকার কিছু দেশ লাইক চিলি ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল কান্ট্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড ভ্যাকসিনেশনে, কিন্তু দেখেন স্বাস্থ্যবিধি না মানাতে চিলিতে কিন্তু এখন সংক্রমণ সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে চলছে। সো আমরা আসলে সারা পৃথিবী যদি পর্যালোচনা করি, তাহলে যুক্তরাজ্য এখন কিন্তু অনেকটাই নিরাপদ অনেকের জন্যই, এবং সেটা আমরা ক্রমাগতভাবেই তাদের সংক্রমণ সংখ্যা কমছে। আপনারা দেখছেন তারা ক্রমাগতভাবে লকডাউন খুলে দিচ্ছে, স্কুল খুলে দিচ্ছে, বাজার খুলে দিচ্ছে একটা সিস্টেমের ভিতর। কিন্তু যুক্তরাজ্যকে এটার জন্য প্রায় 6 মাসের একটা মূল্য দিতে হয়েছে। প্রথম দিকে ঢিলেঢালা লকডাউন বা প্রথম দিকে ইনফেকশন হয়ে যাক, সবার আমরা হার্ড ইমিউনিটি ডেভেলপ করবো, সেই মূল্যটা কিন্তু গত সেপ্টেম্বর থেকে এই মার্চ মাসের পুরোটাই অলমোস্ট তারা দিয়েছে। কিন্তু এখন তারা মৃত্যু অলমোস্ট শূন্য নামিয়ে আনতে পেরেছে, এবং এটা একটা ভালো দিক। আবার অনেকগুলো দেশের জন্য আমাদের আসলে আমাদের যে এয়ারলাইন্স গুলা ট্রানজিট হয়ে আসবে, সেখানে আমরা একটা বিপদে পড়তে পারি। আরেকটা জিনিস আপনাকে আমরা একটু স্পষ্ট করে বলতে চাই, কঠোর শোনাবে, খারাপ শোনাবে ব্যাপারটি হচ্ছে বাংলাদেশে যেখানে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, আমাদের এখানেই কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, এবং আমাদের কমিউনিটিতে যথেষ্ট পরিমাণ কেস। সেখানে আসলে কঠোরভাবে যদি কোয়ারেন্টাইন করা যায় ভালো, কিন্তু ফ্লাইট বন্ধ করে দিয়ে এখন আর আন্তর্জাতিকভাবে কেউ সেটা চিন্তা করছে না। সো মানুষ আসবেই। আমরা একটু শুধু জানি যে যারা বাংলাদেশ থেকে বিলেত যাচ্ছেন কিংবা পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছেন, ফ্লাইট বন্ধ করে দিয়ে আসলে হয়তো আপনি সামলাতে পারছেন না, কিন্তু আমার বাংলাদেশের মতো একটা দেশ এই সিদ্ধান্ত নিচ্ছে অনেক দেরিতে। আমরা তো দেখেছি প্রথম সারির দেশগুলো এর আরো অনেক আগেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাহলে কেন আসলে আমি সিদ্ধান্ত নিব না? না, আমরা যেটা নিয়ে আমরা ভয় পাচ্ছিলাম যে ইউকে ভ্যারিয়েন্ট, দেখেন ইউকে ভ্যারিয়েন্ট যখন 80টি দেশে ছড়িয়ে পড়েছে, সেখানে আটকানো খুব মুশকিল। আপনি 14 দিনের কোয়ারেন্টাইনে রাখেন, তাও বাড়িতে আক্রান্ত হবেন। আমরা যেটা সারা পৃথিবীতে আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশে ইউকে ভ্যারিয়েন্টটা একটা পর্যায়ে গিয়ে লোকাল ট্রান্সমিশনটা ওভারকাম করে ফেলছে, অর্থাৎ ম্যাক্সিমামই ইউকে ভ্যারিয়েন্টটা বা যুক্তরাজ্য ভ্যারিয়েন্টটা হচ্ছে এটা যেহেতু স্প্রেডিং ক্যাপাসিটি, অর্থাৎ সংক্রমণ সক্ষমতা অনেক বেশি, 40 থেকে 70% আমরা সবাই জানি। এবং এখন কোয়ারেন্টাইন ব্যবস্থা গত 2 দিন ধরে যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বা বিভিন্ন জেলা প্রশাসনের সাথে আমাদের যে কাজটা হচ্ছে, আমরা
অনেক সময় আগে যেটা হচ্ছিল যে পাসপোর্টে একটা অ্যাড্রেস, আমরা দেখেন পাসপোর্টের অ্যাড্রেস আমরা কেউ থাকি না, এবার একটু কঠিন করা হয়েছে ইমিগ্রেশনে, একটু কঠিন ইমিগ্রেশনের তথ্যগুলো ইমিডিয়েটলি জেলা প্রশাসনের কাছে চলে যাবে এবং সেখান থেকে জোরদারভাবে এই কোয়ারেন্টাইনটা মানার জন্য বাধ্য করা হবে। তবে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের কথা যদি বলি, তাহলে আসলে ফ্লাইট বন্ধ না করে বা সীমিত আকারে না চালিয়ে আমরা এই ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করার আমাদের ক্যাপাবিলিটি নাই। আমাদের বাড়িতেই কোয়ারেন্টাইন রাখতে হবে এবং পৃথিবীর অধিকাংশ মানুষ নাগরিকদের এই সচেতনতাটুকু আশা করেন যে কোয়ারেন্টাইনের সময় আপনি বাড়িতেই থাকবেন। জি, যেহেতু আপনি কোয়ারেন্টাইনের প্রসঙ্গটাই আনছেন, যে আমাদের আসলে সেই সামর্থ্য নাই সাধারণ মানুষকে আসলে নিজে সচেতন হয়ে সেই নিজেকেই উদ্যোগী হতে হবে, সেক্ষেত্রে তাহলে একটু আরেকটি প্রসঙ্গেই আসি। 18 দফা নির্দেশনা দেওয়া হয়েছে গত মঙ্গলবারে, তারপরও আমরা দেখেছি যে হু হু করে বাড়ছে সেই করোনার বিস্তার। সর্বোচ্চ সংক্রমণ দেখার পরও, সর্বোচ্চ মৃত্যু আজ দেখার পরও আপনার কি মনে হয় যে নির্দেশনা, এই 18টি নির্দেশনা আসলে কেউ মানছেন, কোথাও মানা হচ্ছে? না, আমরা যদি আসলে গড়পড়তে এইভাবে না বলি, কিছু মানুষ তো মানছেন এবং কিছু মাস্ক পরা তো বেড়েছে। তবে আমরা যেটা করতে পেরেছি যে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ হয়েছে, আজকে বা কালকে বা পরশু আপনি যে সংক্রমণগুলো দেখবেন এগুলো অন্তত 2-3 সপ্তাহ আগের সংক্রমণ। আমাদের আগের অ্যাক্টিভিটিজের সেটা পর্যায়ক্রমিক ফলাফল আমরা এখন পাচ্ছি, যেহেতু এই ডিজিজটির ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 14 দিন, 2 সপ্তাহ অন্তত পক্ষে আগের আক্রান্ত হওয়ার লোকজন, এবং সেখান থেকে আমরা দেখছি গত 2 সপ্তাহ যাবতই ক্রমাগত বাড়ছে। আমাদের যে আচরণগত পরিবর্তন, ঢিলেঢালা আমরা স্বাস্থ্যবিধি মানছিলাম না, সেটার একটা আপনার চোখে কি কোনো পরিবর্তন, মানে সাধারণ মানুষের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছেন? আপনি কি শপিং মলের মানুষের উপস্থিতি কম দেখতে পাচ্ছেন? সামাজিক যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো কি কম দেখতে পাচ্ছেন, মানে কমে গেছে মনে হচ্ছে যে গত এক সপ্তাহে? আমরা যেটা দেখেছি মাস্ক পরার পরিমাণটা বেড়েছে, কিন্তু সামাজিক অনেক অনুষ্ঠান আগে থেকে শিডিউল ছিল, কিন্তু সেটা আমরা কঠোরভাবে পালন করতে চেষ্টা করছি। অন্তত 31টি যে আমরা উচ্চ ঝুঁকিপূর্ণ জেলার কথা বলেছি, সেগুলিতে কিন্তু অনেক জায়গায় সামাজিক সকল প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে, দোকানপাটের জন্য একটা টাইমিং করে দেওয়া হয়েছে, প্লাস পরিবহনের বিশেষ ব্যবস্থার যেটা নিতে বলা হয়েছে সেটা করা হচ্ছে। এটা হয়তো আরো 1-2 দিন লাগবে, আমাদের আইন প্রয়োগকারী সংস্থা এখানে সর্বোচ্চ এফোর্ট দিবে, আমরা সে আশা করছি। প্লাস আমরা যেটা করি, দেখেন এইরকম একটা মহামারীর সময় শুধু সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী মিলে এই কাজটি করবে, এটা আসলে আশা করাটা, এটা হয় না, পৃথিবীর কোথাও হয়নি। এখানে ব্যক্তিগত সচেতনতা এবং সতর্কতাটা সবচেয়ে বেড়ে, যে আমি আক্রান্ত, আমি আপনি যে কেউ যে কোনো সময় আক্রান্ত হতে পারি। আমরা কেন জানি আসলে এক ধরনের উদাসীন জীবনযাপন করছিলাম যখন সংক্রমণ সংখ্যা তুলনামূলকভাবে কম, প্লাস আমরা যখন টিকা দেওয়া শুরু করেছি। কিন্তু জনাব আলমগীর, আমরা আসলে এইভাবে আচরণ করছিলাম কারণ আমরা কোনো না কোনোভাবে সাধারণ মানুষ বার্তা পেয়েছি যে আসলে করোনা এখন নেই হয়ে গেছে, করোনা আসলে সেইভাবে মানুষ সংক্রমিত হলেও আসলে সে অত অসুস্থ হচ্ছে না। এই কিছু ভুল বার্তা বোধহয় আমাদের, আমি অন্তত গণমাধ্যম কর্মী হিসেবে মনে করেছি সেটা পৌঁছে যায়। না হলে আমরা যখন লকডাউন তুলে দিলাম বা যখন সংক্রমণ কমে গেল, তখন লাখ লাখ মানুষ পর্যটন কেন্দ্রে চলে গেল, আমরা বিয়ের মতো প্রোগ্রাম করতে থাকলাম, আমরা ওয়াজ মাহফিল আয়োজন করতে থাকলাম, আমরা সরকারি নানা ব্যবস্থাপনায় নানা রকমের অনুষ্ঠান দেখতে থাকলাম। সেক্ষেত্রে কি আপনার মনে হয় না যে আমাদের এই ভুল কিছু সিদ্ধান্ত আমাদেরকে সংকটের সামনে ফেলছে, বা দেরিতে সিদ্ধান্ত সংকটের সামনে ফেলছে? দেখুন, আসলে প্যান্ডেমিকের সময়, মহামারীর সময় আসলে কোনটা যে টাইমলি সিদ্ধান্ত সেটা বলাই মুশকিল। পৃথিবীর প্রায় সকল দেশে এখন আবার করোনা বাড়ছে, সো আমাদেরও বাড়ছে। পৃথিবীর সবাই, সারা পৃথিবীতে কেউ আর স্বাস্থ্যবিধি মানতে চায় না, আমাদের সাধারণ মানুষও স্বাস্থ্যবিধি মানছেন না। কিন্তু আপনার মনে আছে, আপনার সাথেও আমি কথা বলেছি যে 5%-এর নিচে যখন ছিল আমরা বলেছি যে এটা স্বস্তিদায়ক, কিন্তু এটা ধরে রাখাটা কঠিন। সারা পৃথিবীতে কেউই প্রথম যখন কমে গেছে তারপরে বেড়ে গেছে, এটা আমরা দেখেছি, আমাদের কাছে উদাহরণ ছিল। এবং স্বাস্থ্যবিধি মানতে আমরা যেমন সর্বোচ্চ পর্যায়ে আমরা হয়তো আমাদের মেসেজগুলো জনগণের কাছে পৌঁছাতে পারি না। আমি শুধু জনগণকে ব্লেম করতে চাই না, এখানে আমাদের সবারই রেসপন্সিবিলিটি আছে। আমরা হয়তো সময় মতো মেসেজগুলো দিতে পারি না। আর টিকা এক ধরনের নিশ্চয়তা দিয়েছে মানুষের, কিন্তু প্রথম ডোজ টিকায় যে স্বাস্থ্যবিধি মানতে হবে, এটা আমরা সবাই মিলে
বলেছি, আপনারাও বলেছেন, আপনারাও প্রচার করেছেন, আমরা বলেছি, কিন্তু এক ধরনের মানুষ সেটা ঢিলেভাবে নিয়েছে, এটাকে একটা পাসপোর্ট হিসেবে নিয়েছে যে আমার করোনা হবে না। সারা পৃথিবীতেই দেখা গেছে প্রথম ডোজ করোনার পরে 1 থেকে 2-3% মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। সো এই মেসেজগুলো আসলে আমরা হয়তো মানুষের কাছে পৌঁছাতে পারি নাই দেখেই আজকে এত মানুষ মারা যাচ্ছে, এত মানুষ আক্রান্ত হচ্ছে, এখনো মানুষ মাস্ক পরতে গড়িমসি করছে। একেবারে এস এম আলমগীর, আপনার কাছে আসবো নিশ্চয়ই আবারও। একটু জনাব মফিদুল ইসলাম রহমান আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে আজকে রাতে যারা ফিরবেন যুক্তরাজ্য থেকে তারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যাবেন, কিন্তু শুক্রবার রাতে যারা ফিরবেন তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে মানে তাদেরকে যেতে হবে না। একদিনের মধ্যে আসলে কি ঘটে যাবে যারা তারা আসলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যাবেন আর বাকিরা হোম কোয়ারেন্টাইনে যাবেন? এটা একটা নিয়মের ব্যাপার। আমরা এভিয়েশনে স্পেশালি আমাদের কিন্তু একটা টাইম শিডিউলের উপরে চলতে হয়। আজকে যদি আমি হঠাৎ করে বলি যে না আজকে করতে হবে না, তাহলে যে যাত্রী রওনা হবে বা রওনা হয়ে গেছে তার কাছে কিন্তু একটা রং মেসেজ যাবে, অথবা হি অর শি উইল নট বি প্রিপেয়ার্ড। এই জন্য আমরা এই সময়টা একটা বেঁধে দিয়েছি, এবং সময়টা বাঁধার পিছনে দুটো জিনিস আছে। প্রথম জিনিসটা হলো যে এটা একটা সময় ভিত্তিক ঘটনা, একটা স্কেজুল করে আসতে হয়। আর দ্বিতীয়ত হলো যে শিথিলতাটা আমরা করতে যাচ্ছি এটারও একটা আমরা পরিধিটা একটা বাড়িয়ে দিলাম। মানে এটা যুক্তরাজ্য গত সপ্তাহে ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে নেমে আসছে। তো ওভার দ্য স্প্যান অফ 1 উইক, মানে এক সপ্তাহের ভিতরে এটা আরো বেশি মানে স্টেবল হবে। ওই ক্ষেত্রে কিন্তু আমাদের ঝুঁকিটা আরো বেশি হচ্ছে। এই জন্য আজকে রাত্রে পর্যন্ত যারা আসবেন তারা ওইসব যাত্রীদেরকে যেতে হবে, বিকজ এখানে একটা ডিসিপ্লিন মেনটেন করা হয়, এবং এই ডিসিপ্লিনটা মেনটেন করার জন্যই আজকে কিন্তু এভিয়েশনের যে চলাচলটা, আকাশপথে চলাচলটা নিরাপদ হিসেবে প্রতিগণিত হয়েছে এবং লোকজন আস্থা পেয়েছে। আমরা কিন্তু এই যে আপনি যেটা প্রথম আমরা আলোচনা করলাম, সচেতনতা এবং আমাদের ভিতরে যে এটার যে অনুধাবন করা যে, এবং এটাকে একটা প্রোঅ্যাক্টিভ ভাবে মেজারগুলো নিয়ে কন্টিনিউ করা, এটা কিন্তু অন্যান্য সেক্টরে লুজ হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু এভিয়েশন সেক্টরে এটাকে কন্টিনিউ করছিলাম। তবে আমি স্বীকার করব যে কিছুটা শিথিলতা চলে আসছিল আমার এয়ারলাইন্স গুলোর ভিতরে, বিমানবন্দরে। যে শিথিলতাগুলোকে আরেকটু যদি আমরা কন্টিনিউ করতে দিতাম তাহলে এটা রিস্কি হয়ে যেত, কিন্তু আমাকে প্রতিনিয়ত এগুলোকে মনিটর করতে হচ্ছে, তদারকি করতে হচ্ছে। তার মাধ্যমে কিন্তু আকাশ চলাচল ব্যবস্থাটা এখন ঘুরে দাঁড়িয়েছে এবং জনগণ নিরাপদে চলাচল করতে পারতেছে। আজকে যদিও আমি আমাদের আপনি মনিটরিং এর বিষয়টি আনলেন মফিদুর রহমান, সেটা হচ্ছে যে মনিটরিং কি আসলে খুব ভালোভাবেই হয়েছে? কারণ গতকালও যখন আমরা সংবাদে দেখেছি আমাদের সহকর্মীরা বলেছেন যে যারা আসলে দেশের বাইরে থেকে আসছেন তাদের তথ্যই রাখা হচ্ছে না ঠিক মতো বিমানবন্দরে, যে কে আসলে কোন দেশ থেকে আসছেন, তিনি হোম কোয়ারেন্টাইনে থাকলে তার পরবর্তী তথ্য আসলে কিভাবে সরকারের কাছে পৌঁছাবেন। আমরা প্রথম দফাতেও কিন্তু এই গরমিলগুলো দেখছিলাম। এই বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতেই চাই যে সেই ঢিলেঢালা ভাবটা আসলে কতটা তীব্র ছিল। একই সাথে আরেকটি বিষয় জানতে চাই যে ফেব্রুয়ারির চেয়ে মার্চে সংক্রমণ আমরা 6 গুণ বেশি দেখতে পাচ্ছি, কিন্তু বিমান চলাচলে নিষেধের ঘোষণা আসছে সংক্রমণের ঊর্ধ্বগতি যদি আমরা ধরে থাকি ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত, ঠিক 1 মাস পর এখন আবার আমরা দেখছি যে যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল বন্ধ হচ্ছে না। এই কোয়ারেন্টাইন ও বিমান চলাচল বন্ধ করা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কি কোনো নির্দেশনা ছিল আপনাদের কাছে, বা প্রজেকশন আমরা যেটা বলি যে সেটা কি আপনাদের কাছে আছে এই মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়? জি, আমি প্রথম থেকে বলি। আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনাদের ইনফরমেশন, প্যাসেঞ্জারদের যে ইনফরমেশনের ব্যাপারে বলছেন যে ইমিগ্রেশনে বা পাওয়ার ব্যাপারে ওখানে কি শিথিলতা ছিল কিনা। আসলে শিথিলতাটা ওইভাবে ছিল না, তবে আমাদের প্রতিনিয়ত যে অবস্থার উন্নতির কারণে আমাদের যাত্রী সংখ্যা আমরা অনেক বাড়িয়ে দিয়েছিলাম ক্রমাগতভাবেই। আমাদের এই লিমিটেশন, এই যে ওয়াইড বডি এয়ারক্রাফট 260 জন ছিল, ওইটাকে বাড়িয়ে দিয়ে যখন অবস্থার উন্নতি হয় আমরা 300 জন করি। কারণ আমাদের এই আকাশ চলাচলের কিন্তু আমাদের অনেক বাংলাদেশি বিদেশে চাকরি করেন, আমাদের যে রেভিনিউ নিয়ে আসেন তাদেরকে জন্যই আমাদের সংখ্যাটা বাড়াতে হয়েছিল। তার কাজ হারাচ্ছিল, চাকরি হারাচ্ছিল, বেতন পাচ্ছিল না, এদের জন্য আমাদেরকে করতে হয়েছিল। ওই ক্ষেত্রে যখন এত লোকগুলোকে, আমাদের জানেন বিমানবন্দরের আয়তন সীমিত, ওইখানে এতগুলো লোক যাত্রী কন্ট্রোল করতে যে মাঝে মাঝে আমাদের স্বাস্থ্য এবং ইমিগ্রেশনে জটিলতা হতো, বাট তারপরে কিন্তু আমরা একটা স্টেগারিং করে ওইটা মেনটেন করার চেষ্টা করেছি। কিন্তু ওই যে বললাম, একটা কমপ্লেসেন্স চলে আসছে যে হ্যাঁ যাত্রীদের ভিতরেও এবং অনেকের যারা বিভিন্ন কাজে নিয়োজিত আছে হয়তোবা যে এখন সিচুয়েশন অনেকটা ভালো হয়েছে, একটু রিল্যাক্স চোখে দেখাটা।
কিন্তু এটাকে কিন্তু প্রতিনিয়ত আমরা মনিটর করছিলাম। শুধু মনিটর না, আমরা কিন্তু বিমানবন্দরে জানেন আমরা প্রতিনিয়ত আমাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা পেনাল্টি করাচ্ছিলাম বিভিন্ন সংস্থাকে, এয়ারলাইন্স থেকে আরম্ভ করে যাত্রীদের পর্যন্ত আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি স্বাস্থ্যবিধি না মানার কারণে। জি আপনার ধন্যবাদ। দ্বিতীয় জি মফিদুর রহমান, খুব ছোট করে যদি আপনি এটার উত্তর দেন দ্বিতীয় প্রশ্নের। দ্বিতীয় প্রশ্নটা ছিল আপনার ওটা জানি আমি ভুলে গেছি আবার। ছিল যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা বা প্রজেকশন আছে কিনা? জি 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 আমরা কিন্তু প্রতিনিয়ত যে ব্যবস্থাপনাগুলো নেই এগুলো কিন্তু যৌথভাবে নেই, আমরা একা নেই না। আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে কাছ থেকে আমরা ডাটা নিই এবং একসাথে বসে আমরা কিন্তু আলোচনার মাধ্যমেই এই ব্যবস্থাপনাগুলো নিতে থাকি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব এস এম আলমগীর। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, ছোট উত্তরই আশা করব। সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা যে পরিস্থিতিতে রয়েছি, সর্বোচ্চ সংক্রমণ আজকে আমরা দেখলাম 6,000। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আগামী মাসটার জন্য কি আমরা লকডাউনের কথা চিন্তা করতে পারে প্রশাসন, অন্তত যেই জেলাগুলোতে সংক্রমণ বেশি? যেই জেলাগুলোতে সংক্রমণের সংখ্যা বেশি, অর্থাৎ 10 থেকে প্রায় 30% সংক্রমণ, এরকম জেলাগুলোকে অলরেডি আলাদা করে নির্দেশনা দেওয়া হয়েছে এবং লিমিটেড লকডাউন হয়তো হতে পারে। আপনি বাংলাদেশের সাধারণ মানুষের প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করলে সম্পূর্ণ লকডাউন হয়তো এখন বাংলাদেশের জন্য একটা কোয়াইট ইম্পসিবল একটা ব্যাপার। কিন্তু জোন ভিত্তিক বা কিছু জেলা প্রশাসন নিজস্ব সিদ্ধান্তে কিছু এলাকায় হয়তো বা লকডাউন করবে হয়তো, বা যেহেতু সংক্রমণ অনেক বেড়ে যাচ্ছে। এবং আমরা আশা করছি যে আগামী 2 সপ্তাহ অন্তত সাধারণ মানুষ এবং আমরা সবাই মিলে যদি আমরা স্বাস্থ্যবিধিটা মানি, তাহলে সংক্রমণ সংখ্যা একটা নিচের দিকে আসতে পারে। তার আগে আসলে আমাদের কঠোর ব্যবস্থাগুলো কঠোরভাবেই মানতে হবে এবং এটাই বাস্তবতা। আজকেও আমাদের জাতীয় যে কারিগরি উপদেষ্টা কমিটি আছে তাদেরও নির্দিষ্ট কিছু সাজেশন আছে, হয়তো সরকার ডিরেক্টরের ভিতর সেগুলিও হয়তো বাস্তবায়ন করবে। এবং আসলে এখানে মনে রাখতে হবে যে এটা একটা বিশ্ব মহামারী, সারা পৃথিবীতে প্রচন্ড বেগে এখনো চলছে। 2 থেকে 2.5 কোটি মানুষ আজকেও অসুস্থ, হাসপাতালে অথবা বাসায় চিকিৎসা নিচ্ছে। সো বাংলাদেশে একটু কমলেই আমরা যদি কমপ্লিসেন্স না হয়ে আমরা যদি একটু ঢিলেঢালা ভাব না নিই, সেটাই মঙ্গল। এবং সারা পৃথিবীতে স্বাস্থ্যবিধির যে কোনো ভ্যারিয়েন্টের জন্য 3টাই, একটা হচ্ছে মাস্ক করতে হবে, একটা হচ্ছে দূরত্ব মেনটেন করতে হবে, জনসমাগম এড়িয়ে চলতে হবে, আর একটা হচ্ছে যে সুযোগ পেলেই সাবান পানি দিয়ে অন্তত পক্ষে 20 সেকেন্ড হাত ধুয়ে নিতে হবে। আর একটা সাথে যোগ হয়েছে করোনার টিকা। এবং আমরা যারা মার্চে প্রথম শনাক্ত হয়েছে বাংলাদেশে, আমরা যারা এই ভ্যাকসিন ভাইরাস নিয়ে কাজ করি, আমরা নিজেরা স্বপ্নেও চিন্তা করি নাই যে 1 বছর আগেই আমরা 1 বছরের ভিতরে এই টিকাটা প্রয়োগ করতে পারবো। কিন্তু আমাদের মনে রাখতে হবে টিকা একমাত্র প্রতিষেধক নয়, টিকা অন্যতম প্রতিষেধক। একেবারেই জনাব এস এম আলমগীর, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা সুযোগ পেলে আরেকটু লম্বা সময় কথা বলতাম, কিন্তু আপনি যে কথাটি বললেন যে অন্তত এই 3টি বিষয় আমাদেরকে মানতেই হবে, মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে এবং আমাদের সামাজিক অনুষ্ঠানাদি একটু কমাতে হবে, জনসমাগম কমাতে হবে। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, জনাব মফিদুর রহমান এবং জনাব এস এম আলমগীর, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান, চেয়ারম্যান সিভিল এভিয়েশন, এবং একই সাথে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা IEDCR জনাব এস এম আলমগীর। আমরা কথা বলছিলাম করোনার সংক্রমণ নিয়ে।